মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম ভিপি হলেন রিয়াজুল ইসলাম। শীর্ষ ৩টি সহ ২১টি পদের ১৭টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির নিহত। গুলিবিদ্ধ আরও এক, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের। সংস্কার সহ নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার থাকছে এনসিপির ইশতেহারে। বাস্তবায়নের উপায় স্পষ্ট করার আহ্বান বিশ্লেষকদের। ক্ষমা আর জরিমানার দুর্নীতি থেকে রেহাইয়ের সংশোধনীতে সংশ্লিষ্টদের উদ্বেগ। সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দুদক প্রধানের। এবং আমি জানসিন জুথিকা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। যকসুর প্রথম ভিপি হলেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। একই প্যানেল থেকে জয় পেয়েছেন জিএস ও এজিএস প্রার্থী। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। বহুকাঙ্ক্ষিত সেই ভিপি পদ মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে যেমন আরও একটি ছাত্র সংসদে বিজয়ের পালক যুক্ত হল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও যুক্ত হল নতুন পাতা। অপেক্ষার অবসান হল ২ দশকের। নতুন এই আখ্যানের নায়ক রিয়াজুল ইসলাম ও আব্দুল আরিফ আলিম জবি শিক্ষার্থীদের সর্বোচ্চ সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন ভিপি ও জিএস পদে। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতোই যকসুতেও অধিকাংশই নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান থেকে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,৫৫৮ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। অন্যদিকে খাদিজাতুল কুবরাকে হারিয়ে বড় ব্যবধানে জিএস পদে জিতলেন আব্দুল আরিফ আলিম। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর ৫ আব্দুল আলিম আরিফ তিনি বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন খাদিজাতুল কুবরা, ২,২২৩ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ১১০০-র বেশি ভোটে হারালেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর তানজিলকে। সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা তিনি বিজয়ী হচ্ছেন ৫,০২০ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের বিএম আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন ৪,০২২ ভোট। যকসু বিজয়কে সকল জুলাই শহীদ বিশ্বজিৎ জবি শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। আমাদের আজকের এই যকসু নির্বাচনের ফলাফল আমরা শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ভাই, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। বিজয় বক্তব্য শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শুকরানা নামাজ আদায় করেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের নির্বাচিতরা। এর আগে লড়াই সংগ্রাম ও নানা জটিলতা পেরিয়ে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় যকসু নির্বাচনের ভোট গ্রহণ থেকে গণনায় যেমন ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও উদযাপন, তেমনি নাটকের দৃশ্যের মতোই পরিবর্তন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষাপট। তবে সবকিছুকেই পেছনে ফেলে শিক্ষার্থীরা জয় করল যকসু। দীর্ঘ ২ দশকের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের নির্বাচিত প্রতিনিধি বেছে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসন, নতুন ক্যাম্পাস নির্মাণ সহ সকল সমস্যার সমাধানে এই যকসুর নেতারাই অগ্রনায়ক হয়ে ভূমিকা পালন করবে, এমনটাই চাওয়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেই সঙ্গে যকসুর হাত ধরেই শিক্ষার্থী নির্ভর ক্যাম্পাস ও আধুনিক ক্যাম্পাস গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।
বিজয়ের পর হাদির প্রিয় স্লোগান, তারই সহযোদ্ধা শান্ত আক্তারের কণ্ঠে। যুক্ত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বিজয় অশ্রু আর উচ্ছ্বাসে ফিরে আসে শরীফ ওসমান হাদি। নির্বাচিত হয়ে ক্যাম্পাসে বাতাসা মুড়ে বিলান তিনি। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের শান্তার কণ্ঠে হাদির প্রিয় স্লোগান, সঙ্গে বিজয়ের অশ্রু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্সু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বিজয়ের অশ্রু আর উচ্ছ্বাসে এভাবেই ফিরে আসে শরীফ ওসমান হাদি। ওসমান হাদি যে বাতাসা মুড়ি দিয়ে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, যক্সুতেও সদস্য পদে নির্বাচিত হয়ে সেই বাতাসা মুড়ি বিলালেন তারই সহযোদ্ধা শান্ত আক্তার। বিচার না হওয়া পর্যন্ত কিভাবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে? যে কিনা পরিবর্তনের কথা বলতে বলতে ঘুরতো, যে কিনা ইনসাফের কথা বলতে বলতে মুড়ি বাতাসা নিয়ে ঘুরতো, আজকে তাকে খুন করা হয়েছে। তার খুনিরা এখনো বাইরে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। যক্সুতে ছাত্রী সংস্থার প্রার্থীদের নাম বিজয়ী হিসেবে ঘোষণার সাথে সাথে হিজাবের যে স্লোগান তা মনে করিয়ে দেয় বিগত ডাকসু, জাকসু, চাকসু আর রাকসুর কথা। হিজাব সহ নারীদের যে কোনো পোশাক অবমাননার বিরুদ্ধে এ যেন প্রতিবাদ। মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট। যক্সু নির্বাচনে ২১টি পদের মধ্যে শীর্ষ ৩ পদ সহ ১৭টিতে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এছাড়া একমাত্র নারী হলে ছাত্রী সংস্থার সমর্থিত প্যানেল ভিপিজিএস এজিএস সহ ১৩ পদের মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের শীর্ষ নেতারা। ছাত্র শিবিরের প্যানেলের বাইরে যে কজন জিতেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেন তারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন তার স্ত্রী। বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে বলে দাবি তার। বুধবার রাত ৮টায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তেজতুরি বাজার গলিতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন আজিজুর। পরে বিচার দাবিতে বিক্ষোভ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিস্তারিত হাসান আল মাহমুদের প্রতিবেদনে। থেমে যাচ্ছে গলার স্বর, চোখে মুখে স্পষ্ট বিষাদের ছায়া। কাঁদতেও পারছেন না মুসাব্বিরের স্ত্রী। সান্ত্বনা দেবার মানুষটির নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের সামনে এখানে ওখানে ছুটাছুটি স্বামীর লাশ বুঝে নিতে। বুধবার রাত ৮টায় কারওয়ানবাজার এলাকার তেজতুরি বাজার গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আজিজুর রহমান। এমন হত্যাকাণ্ডের বিচার চাইতেও যেন গলা আটকে যাচ্ছিল তার। অবশ্যই আমরা বিচার চাই, আর আমরা কর্তৃপক্ষের কাছেও দাবি করব সুষ্ঠু বিচার হোক। এরকম ঘটনা আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে ভবিষ্যতেও ঘটবে। এগুলোর যদি সুষ্ঠু তদন্ত আর বিচার না হয় তাহলে এগুলো ঘটতেই থাকবে। মুসাব্বির হত্যাকাণ্ডের খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন তার স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরা। এমন হত্যাকাণ্ডের পেছনে বড় শক্তি জড়িত বলে দাবি তাদের। গুলিবিদ্ধের পরপরই মুসাব্বির ও তার সহযোগী আবু সুফিয়ানকে নেওয়া হয় পান্থপথের বিআরবি হাসপাতালে। সেখানেও ভিড় করেন নেতাকর্মীরা। এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই ধরনের হত্যাকাণ্ড আরো হয়তো ঘটবে। আজকে মুসাব্বির গেছে, হয়তো কাল আমিও যেতে পারি। এই আসামিকে অবশ্যই আনতে হবে এবং অবশ্যই ধরতে হবে, গ্রেপ্তার করতেই হবে। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি পেছন থেকে গুলি করলে পড়ে যায় মুসাব্বির। উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আরও এক দফা গুলি করে ঘাতকরা। সেখানে পড়ে যাওয়া মুসাব্বিরের মোবাইল ফোনটি নিয়ে যান হামলাকারীরা। ঘটনাস্থলে আসেন সিআইডি, পিআইবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় ডিএমপির তেজগাঁও জোনের ডিসি জানান, ঘটনাস্থলে 3টি গুলির খোসা পাওয়া গেছে। দ্রুতই ঘাতকদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। 3টি গুলির খোসা পেয়েছি এবং ঘটনাস্থল থেকে একটু দূরে মুদি দোকান রয়েছে 2টি। তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো।
উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। গেল কয়েক মাসে গুপ্তঘাতকদের নিখুঁত নিশানায় রাজনৈতিক নেতাদের এমন পরিণতিতে শঙ্কিত সাধারণ মানুষ। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় বা নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এদিকে তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবে বলে অঙ্গীকার করেন প্রার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তারেক রহমানের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই। বেইজিং স্পষ্ট করেছে তারা যে কোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। দ্রুত চায় কিনা, একটা গণতান্ত্রিক সরকার তারা চায় কিনা? হ্যাঁ, দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এরপরই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। বৈঠক শেষে তিনি জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবে। অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ। তারেক রহমানের সাথে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৈঠকে জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করার আহ্বান জানান তিনি। ১৭ বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই, কিন্তু বহিষ্কার করলে তো অনেকে আরো ডেসপারেট হয়ে যাবে, বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে, সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। এর আগে গুলশান থানা নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তারেক রহমান। প্রায় ২ ঘন্টার বৈঠকে ঢাকা ১৭ আসনের সামাজিক নিরাপত্তা সহ নানা বিষয় আলোচনা হয়। এদিন এনসিপি যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। নির্বাচন কমিশন প্রার্থিতা বাছাইয়ে বৈষম্য করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, সাজানো নির্বাচন হলে দেশ সংকটে পড়বে। কাউকে বাড়তি নিরাপত্তা দেয়া নিরপেক্ষতার পরিপন্থী। এদিকে এনসিপিকে 10টি আসন দেওয়ার তথ্য অসত্য বলেও জানান ডাক্তার তাহের। সাজিদ আরাফাতের প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হয় বিভিন্ন দলের বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আপিলের কার্যক্রম। এমন কার্যক্রমের মধ্যেই বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্য করেছে কমিশন। এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনের 2 রকম সিদ্ধান্ত। আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। এ সময় সাজানো নির্বাচন হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে শঙ্কার কথাও জানান তিনি। নির্বাচনের আগে কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া নিরপেক্ষতার পরিপন্থী বলেও উল্লেখ করেন। কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে দলের নায়েবে আমির বলেন, প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে।
নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিকে এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য জানিয়ে ডাক্তার তাহের বলেন, 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শিগগিরই দেয়া হবে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর কথাও জানান জামায়াত নেতা তাহের। ইউরোপিয়ান বলেছে তারা হাইয়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে। সাজিদ আরাফাত, এখন ঢাকা। এই নির্বাচন অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়ার রাজনৈতিক দল এনসিপি আসন্ন নির্বাচনে ত্রিমুখী ভাবনা মাথায় নিয়ে ইশতেহার প্রণয়ন করতে চায় দলটি, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক সমস্যার বাস্তবিক সমাধানের অঙ্গীকার। আছে জোটসঙ্গী জামায়াতের সাথে সঙ্গতিপূর্ণ নানা প্রতিশ্রুতিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইশতেহার বাস্তবায়নের অর্থনৈতিক চিত্র না থাকলে তা হবে কেবলই কথার ফুলঝুরি। হোসেন জাহিদের প্রতিবেদন। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 25-এর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার পাঠ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে গুরুত্ব পায় গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন সহ বিভিন্ন বিষয়। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। নির্বাচনী ইশতেহারে এই দিকগুলোরই বাস্তব সমাধান তুলে ধরতে চায় এনসিপি। নর্মাল একটা ব্যবসার লাইসেন্স করতে গেলে যে পরিমাণ তাকে বেগ পেতে হয়, ব্যবসা করতে গেলে, নতুন ভবন তুলতে গেলে স্থানীয়ভাবে নানা ধরনের চাঁদাবাজির সম্মুখীন হয়, কিংবা ঢাকায় তার বসবাসের জন্য একটা নাগরিক যে জায়গাটা, সেখানের সেবাগুলো দেশে যে ঠিকমতো সে পেতে পারে না। ফলে এই জায়গাগুলো পরিবর্তন করতে হলে রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা একটা আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান সন্তানদের, সেগুলোতে ভালো একটা পড়াশোনা চায়, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাটুকু চায়, বিভিন্ন সরকারি অফিস, থানা, আদালতে গিয়ে টাকা ছাড়া তাদের যে ন্যায় ইনসাফ সেটা চায়, এইটুকুই। সো আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে এই কমিটমেন্টগুলোই তুলে ধরছি। সার্জিস বলেন, জামায়াত সহ জোটের অন্য শরিকদের সাথে আদর্শিক ভিন্নতা আছে এনসিপির, তাই জোটের ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে শ্যাম ও কুল দুই রক্ষা করার নীতি গ্রহণ করছেন তারা। জামায়াত ইসলামেরও দল হিসেবে আলাদা একটি ইশতেহার থাকবে, এনসিপির জায়গা থেকেও দল হিসেবে আলাদা ইশতেহার থাকবে। তবে এনসিপির সম্ভাব্য ইশতেহারে সমস্যা সমাধানের আর্থিক দিকগুলো এখনো অস্পষ্ট বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। আমরা বয়স্ক ভাতা দেব, আমরা সার্বজনীন পেনশনের ব্যবস্থা করব, মানে ইত্যাদি, যে রাস্তাঘাট, বিল, ব্রিজ, কালভার্ট এগুলো বানাবো, কিন্তু এগুলোর জন্য যে টাকাটা দরকার সে অর্থের সংস্থান কোত্থেকে হবে, এইটা আমাদের দাবি করা উচিত এখন। যে আপনি ট্যাক্স বাড়াবেন কিনা, আপনি এলএনজির দাম বাড়াবেন কিনা, মানে আমরা গ্যাসের এলপিজি পার সিলিন্ডার দাম কত হবে, বা বিদ্যুতের দাম আপনি কতটুকু বাড়াবেন। অভ্যুত্থানের উপজাত এমন দাবির প্রমাণ হিসেবে এনসিপিকে অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং দায় দরদের সুস্পষ্ট নির্দেশনাও জরুরি বলে বিশ্বাস করেন তিনি। ওই 36 দিনের কার্যক্রমগুলোর উপর কেউ কোনোভাবে প্রশ্ন তুলতে পারবে না। হোসেন জাহিদ, এখন ঢাকা। দুর্নীতি করে ক্ষমা চেয়ে জরিমানা দিলেই খালাস। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন করা হয়েছে, এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন খোদ দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, ভবিষ্যৎ ক্ষমতাসীনদের জন্য এই আইন দুর্নীতির দুয়ার খুলে দিয়েছে। আইনটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। মাননীয় প্রধানমন্ত্রী, যা কিছু ঘটে গেছে অত্যন্ত লজ্জাস্কর আমাদের জন্য। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের একজন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার বিরুদ্ধে চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। দুদকের বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার জামিন হয়নি।
তবে গত 23 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে 2004 সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়। এতে বলা হয়েছে, কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারবেন। আত্মসাৎ করে এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে এবং ন্যায় বিচার বঞ্চিত হবে। ইন্ডাস্ট্রি শেষ করে দিল, এমপ্লয়মেন্ট অপরচুনিটি নষ্ট করলো, সে প্রথম দিনেই যে বলবে যে আমি আমার টাকা জমা দিয়ে দেবো, আমাকে মাফ করে দেন। তো কাজে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি এবং আইনটা যথাযথভাবে সংশোধিত হয় নাই। এটা যারা দুর্নীতি করে তাদেরকে সহযোগিতা করার জন্য হয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয়ই ছিল না। এই বিধান ঢালাওভাবে দুর্নীতিবাজদের সুরক্ষা দেবে। এবং যারা বিশেষ করে প্রভাবশালী তারা কিন্তু এই বিচারিক প্রক্রিয়াকে জিম্মি করে তারা সুবিধাটা আদায় করে নেবে। দুর্নীতির একটা নতুন সহায়ক একটা আইন হয়ে গেল বলে আমরা মনে করছি। এমন আইন দুর্নীতিবাজদের আরো উৎসাহিত করবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। এই শাস্তি এবং টাকা ফেরত দেওয়া দুটি ব্যবস্থা রাখলেই সেটা আমাদের সমাজ ব্যবস্থায় কিছুটা হলেও দুর্নীতি নিয়ন্ত্রণের প্রশ্নে একটা ইতিবাচকতা তৈরি করবে। যদিও দুদক চেয়ারম্যান বলছেন, নতুন আইন নিয়ে 35 দিন মেয়াদকালের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সুযোগ এখনো আছে। দুর্নীতি বিষয়গুলি কম্পাউন্ডেবল না, আপোষযোগ্য না। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকবো। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। শুধুমাত্র আত্মসাৎ কিংবা জরিমানার অর্থ ফেরত দেওয়ার মাধ্যমেই শাস্তি মাফ হতে পারে না। এর জন্য দুদকের যে নতুন আইনটি হয়েছে সেটা অবশ্যই সংশোধন হওয়া জরুরি বলে মনে করছেন দুদকের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দেশজুড়ে অভিযান এবং জরিমানার প্রতিবাদে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করে সমিতি। এর আগে বুধবার প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানো, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ বিপণন বন্ধের হুঁশিয়ারি দেন নেতারা। পরে সন্ধ্যায় ঘোষণা আসে সরবরাহ বিক্রি বন্ধ রাখার কর্মসূচি। সংবাদ সম্মেলনে দেশে বর্তমানে এলপিজি চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। পরিবেশক সমিতির পক্ষ থেকে বলা হয়, পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। সারা দেশেই বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গার নগর জীবন। তীব্র শীতে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এদিকে উপকূলীয় লবণাক্ত এলাকা হওয়ায় সাতক্ষীরায় শীতের তীব্রতা তুলনামূলক কম হলেও ভারী লেপ কম্বলের অভাবে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষেরা। শীত পরিস্থিতির বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজি। প্রথমে যাচ্ছি অনেকের কাছে। অনেক, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং শীত পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, গতকাল থেকে কিন্তু আজকে তাপমাত্রা কিছুটা আসলে বেড়েছে। আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকালের থেকে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা আসলে বেড়েছে চুয়াডাঙ্গাতে। আজকে কিন্তু কুয়াশা নেই জ্যোতিকা, তবে শীতের যে প্রকোপ, সেই শীতের প্রকোপ কিন্তু সকাল থেকেই রয়েছে। আর এই যে শীতের টানাই কয়েকদিনের যে শীত, এই শীতের কারণে জনজীবন একেবারে আসলে বিপর্যস্ত। সড়কে সকালবেলায় কিন্তু আসলে যখন কুয়াশা থাকছে তখন কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে এই যানবাহনগুলো চলাচল করছে। পাশাপাশি জনজীবনে এক প্রকার অতিষ্ঠ বলাই চলে, কারণ যারা নিম্ন আয়ের মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু আসলে কাজ পাচ্ছে না। কাজ না পেয়ে আসলে তারা অবসর সময় কাটাচ্ছে এবং
বাসায় ফিরে যাচ্ছে। সবথেকে বড় একটা বিষয় জানিয়ে রাখি জ্যোতিকা, যে যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে, যারা সকালে আসলে স্কুলে যায়, তারা কিন্তু আসলে অনেকটাই আসলে কষ্টে রয়েছে। আমি দেখেছি যে খুব সকালে অভিভাবকদের সাথে এবং অনেক শিক্ষার্থী আসলে এই শীতের মধ্যে আসলে স্কুলে যাচ্ছেন অনেক কষ্ট করে। সবথেকে আরেকটা বিষয় যেটি আপনাকে জানানো প্রয়োজন, যে জেলা প্রশাসকের সাথে আমার গতকাল কথা হয়েছিল। জেলা প্রশাসক যেমনটি তথ্য দিয়েছে যে জেলা প্রশাসনের কাছে, অর্থাৎ ত্রাণ যে কার্যালয় রয়েছে, জেলা ত্রাণ কার্যালয়, সেখানে এই শীত মৌসুমে যে পরিমাণ শীতের কম্বল এসেছিল, অর্থাৎ সরকারি যে শীত বস্ত্র এসেছিল, সেটি জেলার ৪ উপজেলায় কিন্তু বিতরণ করা শেষ। অর্থাৎ শীত বস্ত্র কিন্তু এখন আসলে জেলা প্রশাসনের হাতে নেই। আবার নতুন করে চাহিদা পাঠানো হয়েছে। তো সেই চাহিদা আসলে আবার শীত বস্ত্র বিতরণ করা হবে। এই মুহূর্তে আবহাওয়া অফিস কোনো প্রকার আসলে সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরো ভয়াবহ। তো শীত পরিস্থিতি নিয়ে জ্যোতিকা, আমার কাছে এই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। এবার সাতক্ষীরার খবর জানবো আমাদের আরেকজন সহকর্মীর কাছ থেকে। রাজীব, তাপমাত্রা গতকালের চেয়ে সেখানে কিছুটা বেড়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, সাতক্ষীরাতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত 50 বছরের মধ্যে কিন্তু সাতক্ষীরা সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বলছে আবহাওয়া অফিস। কারণ এই অঞ্চলটি আসলে একটু উপকূলীয় এলাকা এবং এই অঞ্চলটি লবণাক্ত এলাকা হওয়ায় বরাবরই কিন্তু শীতের মাত্রা অনেকটাই কম থাকে। তবে গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে 9 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। যে যদিও এখনো তারা আরো একটি জরিপ শেষ করে তারা আরো কিছুক্ষণ পরে আরো একটি আপডেট তথ্য দিবেন। তো আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে গত 50 বছরের মধ্যে সাতক্ষীরাতে তাপমাত্রা কিন্তু সবসময় যে শীতের মৌসুমের শুরুর দিকটাই কিন্তু দেরিতে শীত আসে। দেশের অন্যান্য অঞ্চলে যেরকম শীত কিছুটা আগে আসে, এখানে কিন্তু 15 থেকে 20 দিন পরে শীতের অনুভূতিটা শুরু হয়, যে কারণে মানুষের শীতের যে প্রস্তুতি সেটি অনেকটাই কম থাকে। এছাড়া শীতের যে সময়টি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, সে সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীতের আসলে যে কাপড় সেটি তারা আসলে রাখেন না। কারণ যে পরিমাণ শীত অন্যান্য বছর পরে সেই তুলনায় কিন্তু এবছরও শীত কিন্তু অনেকটা বেশি পড়েছে। কারণ এই মৌসুমটায় তারা দেখছেন যে গত টানা 1 মাসেরও বেশি সময় ধরে এখানে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যার ফলে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে থাকছে, যে কারণে কিন্তু এই ধরনের তাপমাত্রা তারা অভ্যস্ত নয়। অন্যান্য বছর কিন্তু এখানে 12 ডিগ্রি বা 13 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, সেটি কিন্তু এবছর অনেকটাই কমেছে। এই পরিমাণ শীতে আসলে মানুষের কিন্তু কষ্টের পরিমাণও বেড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সকালে যারা বের হন তারা কিন্তু বের হতে পারছেন না। একই সাথে শিশু, বৃদ্ধরাও কিন্তু নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জেনেছি জেলার 7টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এর মধ্যে উপকূলীয় যে 2টি উপজেলা রয়েছে, আশাশুনি এবং শ্যামনগর, এই 2টি উপজেলার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি শিশু এবং বৃদ্ধ রোগীরা কিন্তু ভর্তি হচ্ছেন। এই উপজেলাগুলোতে কিন্তু যে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। জেলা প্রশাসন থেকে কম্বল বিতরণ সহ নানা কার্যক্রম করা হচ্ছে। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবানদের পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আমরা লক্ষ্য করছি। তবে সেটি আসলে পর্যাপ্ত নয়। বিশেষ করে এত বড় একটি জেলা শহরে জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে, বিশেষ করে বস্তি এলাকা, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা দেখেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না। এছাড়া বিত্তবানরাও কিন্তু এখানে এগিয়ে আসেনি। সব মিলিয়ে জেলায় কিন্তু সার্বিক যে শীত পরিস্থিতি সেটি কিন্তু তুলনামূলকভাবে বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবার শীতের পরিমাণটা বেশি, যার কারণে মানুষের ভোগান্তিটি বেড়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। জ্যোতিকা। প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে মেঘনা নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এই চরেই সরকার গড়ে তুলতে চায় কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ছবি তুলেছেন সজীব খান। চরের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট নদী আর খালি এখানকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। আগাছা ভরা জমির মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলে তাদের দৈনন্দিন জীবন। এখানেই প্রায় 686 একর জমির ওপর গড়ে তোলার কথা কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। 2022-23 অর্থ বছরে মাত্র 1,01,000 টাকার দলিল মূল্যে চরজালালপুর মৌজার খতিয়ানভুক্ত এই খাস জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে বন্দোবস্ত দেয় সরকার। কাগজে কলমে জমি বরাদ্দ দেওয়া হলেও নেই দৃশ্যমান অগ্রগতি।
3 বছর পরও প্রকল্প এলাকায় নেই নামফলক, নেই উন্নয়ন কাজের কোনো চিহ্ন। এমনকি কোন জমি প্রকল্পের আওতাভুক্ত তা চিহ্নিত করাও কঠিন। বিষয়টি নিশ্চিত হতে আলাউলপুর ইউনিয়ন ভূমি অফিসে যায় এখন টিম। এখন ওই জমিন পরিত্যক্ত অবস্থায় আছে আর কি, বিভিন্ন লোকজন চাষাবাদ করে ওখানকার যারা থাকে। সীমানা নির্ধারণ করা আছে ওখান থেকে পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। মেঘনা নদীঘেরা চর জালালপুর মৌজায় আশ্রয় নিয়েছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আগাছা পরিষ্কার করে তারা এসব পতিত জমি আবাদযোগ্য করেছেন। ফসল ফলিয়ে কোনো মতো চলে তাদের জীবন। এমন অবস্থায় জমিতে শিল্পায়নের পরিকল্পনার খবরে অনেক ভূমিহীন পরিবার পড়েছেন দুশ্চিন্তায়। জমি চলে গেলে কোথায় হবে মাথা গোজার ঠাঁই, এই প্রশ্ন তারা করছে তাদের। তোরা আমগো সর যদি একটা অর্থনীতি জু নাই, আমরা গরিব মানুষ, সবাই দিন আনি দিন খাই, খেটে খাওয়া মানুষ। যদি অর্থনীতি জু নাই, আমাকে চাষের জমি নষ্ট তো কেউ অল্প আছে, কেউ একটু বেশি আছে, সবারই জমিটা নষ্ট করে খাইতেছে। আমাকে তো সব বুড়ে যাইতে হোক, চাষবাস নষ্ট হয়ে যাবে না, তা আমরা থাকুন কোন জায়গায়? থাহার স্থান দেয় বা একটা ভবিষ্যৎ করে দেয় বা আমাকে একটা সার্কি বা একটা কাজের লাইন ফাইন করে দেয়, তা আমরা মনে করেন বাস্তার মুখ খায়া। অন্যদিকে অর্থনৈতিক এই অঞ্চল ঘিরে অনেকেই দেখছেন নতুন স্বপ্ন। শিল্পায়নের মাধ্যমে তৈরি হবে নতুন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কর্মসংস্থান। কর্মস্থান দিলে আপনার উন্নয়ন ও সমস্যা নেই, এতে কোনো কেউ বাধা নেই। ঠিক আছে, যদি আপনার বেকারদের কাজ দেয়, যদি কৃষি জমি নেওয়া যায়, তো কাজ দিতে হবে সবাই, বেকার যারা আছে। লয়ে জায়গা সরকার আমার কিছু করার নেই, এটা হলো খাসের জমি। আমরা গরিব মানুষ, আমরা করে খাইতে আইছি, অর্থজন যদি লয়ে যায় তো এলে আমাকে একটা মাতত বাড়ি দেওয়া যায়। এদিকে বেজাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় ভৌত অবকাঠামো আগায়নি বলে জানায় জেলা প্রশাসন। তবে আমরা ওনাদের চাহিদা মোতাবেক আমরা 686 একর জমি ওনাদেরকে দলিল করে দেওয়া হয়েছে 2023 সালে জুন মাসে। তো এটা অ্যাগ্রো বেসড একটা ইন্ডাস্ট্রি করবে, সেই পারপাসে ওনারা নিয়েছেন। তো নেওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই ওনারা কি করেছেন আর ওনাদের কি প্ল্যান আছেন বেজার, সেটা আসলে বেজার অফিস ভালো বলতে পারবে। সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে দাঁড়িয়ে মেঘনার অর্থনৈতিক অঞ্চল। সরকার ঘোষিত পরিকল্পনা বাস্তবে রূপ নিলে বদলে যেতে পারে গোসাইরহাট সহ পুরো অঞ্চলের অর্থনীতি। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। টাঙ্গাইলে ডিম ও মুরগির মাংসের দাম কমায় প্রতিদিন খামারিদের প্রায় কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। খামারিরা বলছেন খাদ্য ও মেডিসিনের বাড়তি দাম ও বড় বড় কোম্পানির সিন্ডিকেটের বলি হচ্ছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন দাম কমাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হচ্ছে। কাউসার আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাজারে চাহিদা কমায় টাঙ্গাইলে ডিম ও মুরগির মাংসের দাম কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহে ডিমের দাম কমে হালি প্রতি বিক্রি হচ্ছে 32 টাকায়। প্রতিনিয়ত লোকসানে এক যুগে জেলায় উৎপাদন কমেছে প্রায় 60%। কালিহাতীর দেবপুর গ্রাম। কয়েক বছর আগেও যেখানে 20 জন খামারি ছিল, প্রতিনিয়ত লোকসানে এখন সেখানে মাত্র 8 জন খামারি। যারাও টিকে আছেন লোকসানে তারাও ঋণগ্রস্ত। আমার এই খামারে এখন বর্তমানে প্রতিদিন আমার 4000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম 7 টাকা দাম। দেওপুরের মতো জেলার 5000 খামারির প্রতিদিন কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। ডিম ও মাংসের দাম কমলেও খাদ্য, মেডিসিন সহ উৎপাদন খরচ না কমায় প্রতি মাসে ডিমে 2 থেকে 2.5 টাকা লোকসান হচ্ছে। এছাড়া প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটের চাপে বিপাকে খামারিরা। করে ভর্তিকে দিব কয় তা তো যায় না। সরকার করে যদি কিছু কিছু ভর্তিকে দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে করে মুরগি পালতে সুবিধা হইতো। আমাদের রেট দিল 10 টাকা 80 পয়সা, এখন বিক্রি করছি আমরা 7 টাকা 50 পয়সা, এখন তো ভোক্তা আসে না। সরকার আমাদের নির্ধারিত একটা রেট দিছে, সেই রেটটা হলো প্রতি ডিম 11 টাকা 56 পয়সা। আমরা প্রতি পিস সরকার নির্ধারিত ডিমের চেয়ে 4 টাকা 56 পয়সা কম বিক্রি করতেছি। এইভাবে যদি চলে তাহলে এখানে প্রান্তিক খামার টিকবে না। আর এখন যে দাম আছে, খাবার টাকা দিতে পারতাছি না, ওষুধ টাকা দিতে পারতাছি না। জমি বিক্রি করে কিছু টাকা ঋণ শোধ করছি, আর কিছু খাসা মশা বিক্রি করে আমরা ঋণ শোধ করলাম। অর্থনীতিবিদরা বলছেন প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের নজরদারি প্রয়োজন। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন উৎপাদন খরচ কমাতে প্রান্তিক খামারিদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মিডলম্যানদেরকে সামহাও যদি রিমুভ করা যায়, সরকার যদি সরাসরি
খামারিদের কাছ থেকে মুরগি ডিম নিতে পারে তাহলে আরেকটা কমে আসবে। খামারিরা যদি আরও কম সুদে ঋণ পায় তাহলে সেটাও তাদের জন্য একটু লাভজনক। অর্থাৎ প্রান্তিক চাষিদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের যে সাবসিডি আছে, ভর্তুকি টাইপের জিনিসগুলো আছে, সেইগুলো দিয়ে খামারিদের বাঁচায় রাখতে হবে। বিশেষ করে খামারিরা জানি আমাদের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আমাদের হাতে যেটা আছে, বিশেষ করে ভ্যাকসিন, ট্রিটমেন্ট, পরামর্শ, আমরা এইগুলো দিয়ে আমরা খামারিদেরকে সচেতন করছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ঝরে পড়া খামারিদের স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। যুক্তরাষ্ট্রে প্রবেশে 38টি দেশের ব্যবসায়িক ও পর্যটন ভিসাধারীদের জন্য সর্বোচ্চ 18,35,000 টাকা পর্যন্ত ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক করে কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। তাদের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে নেয়া 12 মাসের পরীক্ষামূলক এই কর্মসূচিতে সবশেষ যুক্ত হয়েছে বাংলাদেশ সহ 25 দেশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার মনোভাবকে নিরুৎসাহিত করাই এই নীতির মূল লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। চাকরি, ব্যবসা, শিক্ষা কিংবা বসবাস, নানা উদ্দেশ্যেই প্রতিবছর হাজারো অভিবাসন প্রত্যাশী পাড়ি জমান বিশ্বের উন্নত দেশগুলোতে, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম আকর্ষণ। তবে ভিসা ওভারস্টে অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার উল্লেখযোগ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বহু বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও সময় মতো নিজ দেশে ফেরেন না। আর তাই এমন পরিস্থিতিতে কঠিন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভিসা পেতে এখন দিতে হবে মোটা অঙ্কের জামানত বা ভিসা বন্ড। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী 2023 অর্থ বছরে প্রায় 3,90,00,000 ভিসাধারীর প্রস্থান করার কথা থাকলেও প্রায় 4 লাখ ভিসাধারী মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থেকে যান। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের একটি বড় অংশই ভিসা ওভারস্টে করেন। ভিসা বন্ড হলো সাময়িক ভিসা দেওয়ার আগে নেওয়া একটি ফেরতযোগ্য আর্থিক জামানত, যার উদ্দেশ্য ভিসাধারীদের শর্ত মানতে বাধ্য করা। এর আগে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালুর চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রও 2020 সালে ভিসা বন্ড চালুর উদ্যোগ নিয়েছিল, তবে করোনা ভাইরাস মহামারীর কারণে তা পুরোপুরি কার্যকর হয়নি। ভিসা বন্ডের আইনি ভিত্তি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট দ্বারা নির্ধারিত। ভিসা বন্ড কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দেশের B1 এবং B2 অর্থাৎ ব্যবসায়িক ও পর্যটন ভিসা আবেদনকারীদের বন্ড দেওয়া বাধ্যতামূলক। বন্ডের পরিমাণ $5,000, $10,000 বা $15,000 হতে পারে, যা ভিসা সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তা নির্ধারণ করবেন। আবেদনকারীকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নির্ধারিত ফর্ম জমা দিতে হবে এবং pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। সরকারি ব্যবস্থার বাইরে অর্থ পরিশোধ করলে যুক্তরাষ্ট্র সরকার দায় নেবে না এবং কনসুলার কর্মকর্তার অনুমতি ছাড়া বন্ড বা ফি জমা দিলে তা ফেরত পাওয়া যাবে না। এছাড়া ভিসা বন্ড পরিশোধ করলেই ভিসা নিশ্চিত হয় এমন নিশ্চয়তাও নেই। ভিসা বন্ড দেওয়া ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে বোস্টনের লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটনের ডুলাস, শুধু এই 3টি নির্ধারিত বিমানবন্দর দিয়ে। এসব নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য কোনো স্থান দিয়ে প্রবেশ বা প্রস্থান করলে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি বাতিল হতে পারে বা প্রস্থানের তথ্য সঠিকভাবে নথিভুক্ত নাও হতে পারে। ভিসা বন্ডের শর্ত অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে বন্ড বাতিল হয়ে অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে বা তার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ভ্রমণই না করলে অথবা নির্ধারিত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করলে কিন্তু প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হলে। ভিসা বন্ড হলো যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের একটি নতুন উদ্যোগ। নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশের জন্যই এটি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।
ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কযুক্ত জ্বালানি তেলের দুটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এগুলোর মধ্যে একটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং অন্যটি ক্যারিবীয় অঞ্চল থেকে আটক করা হয়। রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা ট্যাঙ্কারটিকে প্রায় 2 সপ্তাহ ধাওয়া করার পর আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় আটক করতে সফল হয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজটি 2024 সালে নিষিদ্ধ ঘোষিত বেলাওয়ান নামে ছিল। পরে নিষেধাজ্ঞা এড়াতে নাম পাল্টে মারিনেরা রাখা হয় এবং টাঙিয়ে দেওয়া হয় রুশ পতাকা। যদিও ট্যাঙ্কারটি রক্ষায় একটি সাবমেরিন পাঠিয়েছিল রাশিয়া। এদিকে এমটি সোফিয়া নামে পানামার পতাকাবাহী দ্বিতীয় ট্যাঙ্কারটি জব্দ করা হয় ক্যারিবীয় অঞ্চল থেকে। অবৈধ কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা ট্যাঙ্কারটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ কাজে জড়িত সব ধরনের জাহাজ বা ট্যাঙ্কারের ওপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তে কার্যকর থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এ সময় তিনি জানান, ট্রাম্পের সামনে সম্ভাব্য সব বিকল্প উপায়গুলো খোলা আছে, তবে তিনি প্রথমে অবশ্যই কূটনৈতিকভাবে চেষ্টা করবেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আগামী সপ্তাহে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্টের কাছে যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তাহলে প্রত্যেক দেশের প্রেসিডেন্টই সামরিক উপায়ে তা মোকাবিলা করার বিকল্প হাতে রাখবেন। তবে গ্রিনল্যান্ডের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোকে আটকের পর গ্রিনল্যান্ড ইস্যু মাথাচাড়া দিয়ে উঠছে। শেষ করছে এখন সকাল। তার শিরোনামগুলো আরো একবার। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম ভিপি হলেন রিয়াজুল ইসলাম। শীর্ষ 3টি সহ 21টি পদের 17টিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির নিহত। গুলিবিদ্ধ আরও এক, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের। সংস্কার সহ নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার থাকছে এনসিপির ইশতেহারে। বাস্তবায়নের উপায় স্পষ্ট করার আহ্বান বিশ্লেষকদের। ক্ষমা আর জরিমানায় দুর্নীতি থেকে রেহাইয়ের সংশোধনীতে সংশ্লিষ্টদের উদ্বেগ। সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দুদক প্রধানের। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/এখন.tv।